তার কার পথে থাকবে, এটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমাদের যে আবেগ অনুভূতি, আমাদের যে ক্ষোভ যন্ত্রণা, এগুলি প্রকাশ করার মাধ্যম হচ্ছে বাংলাদেশের রাজপথ, বাংলাদেশ। সুতরাং সেটিকে করতে হবে, সেটিকে আপনার সোশ্যাল মিডিয়া, এগুলি ভালো, এগুলি সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলি আছে সেগুলোতে আমরা আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাই, কিন্তু সেটি করতে হবে। আপনি দেখেন আজকে যে জনগণের যে, তার মানে হচ্ছে না যে তা না, আপনি দেখেন একটা সাধারণ যুব সমাবেশ আজকে যেটা দেখলাম আমি বিএনপির, কিন্তু সেখানে কি লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে, তাদের যেখানেই তারা সুযোগ পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, এটা সবাই কিন্তু বিএনপির না, সবাই যুব দলের না, কিন্তু তারা তাদের অধিকারের জন্য তারা সামনে যাচ্ছে এবং তারা এই অধিকারের প্রশ্নে তারা লড়তে চায়। সেই স্পেসটুকু করে দিতে হবে মেইন পলিটিক্যাল পার্টিগুলোকে। শুধু আমি বক্তৃতা করলাম, মানুষ আসলো, তারা একটা মেসেজ নিয়ে যেতে চায়, একটা বার্তা নিয়ে যেতে চায়, মানুষ এই জবনিকার অবসান ঘটাতে চায়। সুতরাং সেই স্পেসটুকু সরকার তো দিবেই না, সরকার তো তার স্টিম রোলার চালাবে, কারণ সরকারেরও এক্সিস্টেন্সের প্রশ্ন। আপনার যেরকম প্ল্যান প্রোগ্রাম আছে, সরকারেরও প্ল্যান প্রোগ্রাম আছে, এটা বুঝতে হবে। সরকার কি এরকম সে যে বসে আছে 15 বছর যাবত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সবগুলো বাহিনীকে তাদের মতো করে নিতে চেয়েছে, সুতরাং তারা কি স্পেস দিবে? মোটেই না। তারা চাইবে যে মরণ কামড় দিয়ে হলেও এটাতে থাকতে, যত মানুষ যত রক্তপাত হোক তাতে কোনো যায় আসবে না, এরকম একটা টেন্ডেন্সি আমাদের যে বাংলাদেশের এখনকার যে ক্ষমতাসীন সরকার প্রধান তার মধ্যে রয়েছে। এই পালসটুকু বুঝে আপনাদের যারা এই সংগ্রামে নিয়োজিত, যারা অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছেন, তারাও আপনাদেরকেও সেরকম কৌশলী হতে হবে। আপনাদের সবগুলো যখন মুখে মুখে সব রটে যায়, তখন তো আপনার বুঝতে হবে, এবং অনেকটা ইচ্ছে করে কিন্তু সরকার এজেন্সিগুলো এগুলো ছড়ায়। তো এই ফাঁদে আপনি পা দিবেন কেন? আপনাকেও, আপনার কর্মীদেরকে, আপনার সমর্থকদেরকে, সর্বোপরি দেশের মানুষকে তাদেরকে সঠিক বার্তাটি দিতে হবে যে আপনি, মানুষ বুঝতে চায়, ইভেন প্রশাসনও তারাও চায়, তারাও জানতে চায় যে তাদের এই সরকারের পরে যে বড় শক্তি আছে, তারাও এখানে একটা সেফ, একটা ছায়া চায়, একটা শেল্টার চায়। শেল্টার বলতে আমি এই অর্থে বলছি যে তাদের উপর যাতে বিপদ আপদ যদি যখন আসে, তখন তারা এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কেউ একজন তাদের পাশে দাঁড়াবে, কোন একটি প্ল্যাটফর্ম তাদের পাশে থাকবে। সুতরাং এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে আমাদের মেজর পলিটিক্যাল পার্টিকে। তবে মানুষের উত্থান ঘটেছে, মানুষের জাগরণ ঘটেছে, এই জাগরণটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, এবং এই তখনই কিন্তু আপনি মঞ্জিলে মকসুদ যেটাকে বলে, অর্থাৎ চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনার সৌভাগ্য, বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে যুক্তরাষ্ট্রের মতো একটি বৃহৎ দেশ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার পাশে দাঁড়িয়েছে। অ্যাম্বাসেডর পিটার হাস ঢাকায়, এবং এখানে যারা আছেন সকলে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইভেন সেক্রেটারি অফ স্টেট, তিনিও বলেছেন, আমাকে বলেছেন যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন আছে, বাংলাদেশের মানুষের দাবির প্রতি আমাদের সমর্থন আছে। আমরা বাংলাদেশের মানুষ যা চায় আমরাও তাই চাই, এর বাইরে কিছু চায় না। জাতিসংঘও তাই, ইউরোপীয় ইউনিয়নও তাই, ওয়েস্টার্ন সব কান্ট্রি যারা গণতন্ত্রে বিশ্বাস করে সকলেই চায় যে বাংলাদেশের মানুষ যেমনটি করে চায় আমরা ঠিক তেমনটি চাই। তারা কোনো কিছু চাপিয়ে দিতে চাচ্ছে না, তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে আছে। সুতরাং এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে কাকে? আমাকে, আপনাকে, বাংলাদেশের মানুষকে। এবং বাংলাদেশের ধরেন এই যে ওবায়দুল কাদেররা যে হুমকি টুমকি দিচ্ছে, এগুলো তো হচ্ছে মানুষ যেন রাস্তায় না নামে, মানুষ যেন প্রতিবাদ না করে, এগুলোর জন্য বললাম এগুলো তো দিবেই, এটাই তার কাজ, এটা তার ডিউটি, এটা তার করতে হবে। মানে ডিউটি বলতে মানে ওই ডিউটি না, পবিত্র ডিউটি না, এটা হচ্ছে তার অপবিত্র, মানে সে তার নাম্বার কামানোর জন্য, তার দলের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য সে তো এই কাজটি করবে, সে হয়তো তার দৃষ্টিতে সে সঠিক কাজটি করছে। তবে মনে হয় যে যত গর্জে তত বর্ষাবে, যত গর্জন তারা করছে তত বর্ষণ তারা করতে পারবে। একটা জিনিস হলো তাদের এখন কিন্তু তাদের জাস্ট খোলসটা আছে, কিন্তু এই স্পেসটা কিন্তু আপনাকে নিতে হবে। মানে আমি আপনাকে বলতে আমি পলিটিক্যাল পার্টিগুলোকে বলছি, সরকারকে আপনি, সরকার যাতে আপনাকে, এখন বাংলাদেশের ড্রাইভিং সিটে কে থাকবে? অপোজিশন থাকবে। মানে এখন যে অবস্থা, মানুষের জাগরণ, গণতন্ত্রের বন্ধুদের যে সমর্থন, এখন আবার ঘুরে ফিরে সরকার যদি আবার ড্রাইভিং সিটে থাকে, সরকার কি বললো না বললো হু কেয়ার্স? ওবায়দুল কাদেরের কথা এটা আবার জবাব দিতে হবে আমি সেটাও মনে করি না। ওবায়দুল কাদেরের প্রতিটি কথার জবাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া দরকারও নাই, বিএনপি মহাসচিবের, আমি যেহেতু বড় দল তার নাম নিয়ে বলছি। আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনার, এবং উনি করেনও না, আমি দেখি নাই খুব একটা তার দিতে, কিন্তু যেটি করা উচিত হলো আপনার মেসেজটাকে ক্লিয়ার করতে হবে, আপনার মানুষের পাশে থাকতে হবে, শক্তি দিতে হবে। কারণ এটা কিন্তু বাঁচা মরার লড়াই, এটা কিন্তু একটা সমাবেশ করে বাড়িতে চলে যাওয়ার লড়াই নয়, যে আমরা আসলাম একটু বক্তৃতা দিলাম। এবং শেখ হাসিনা যে স্বৈরাচার,
শেখ হাসিনা যে গণতন্ত্র হত্যা করছে, বা শেখ হাসিনা যে বেগম খালেদা জিয়াকে ধুকরে ধুকরে যে তিনি যে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছেন, এটার জন্য যে শেখ হাসিনা দায়ী, এটা তিনি নিজে বলেছেন লন্ডনে, যে প্রতিদিন শুনি মরে মরে না, এই যে কথাগুলো, অর্থাৎ তিনি এই কথাগুলো তার দায় স্বীকারের মতো। কিন্তু এই বিষয়গুলোকে আপনাকে সামনে থাকতে হবে, হাইলাইট করতে হবে, এবং এই বিষয়গুলোকে নিয়েই আপনাকে আপনার অধিকার আদায়ের সংগ্রামে মানুষগুলো এমনি তো মরছে, এমনি তো গ্রেফতার করছে, আহত হচ্ছে, কিন্তু এটি পরিকল্পিতভাবে, সংঘবদ্ধভাবে, সিস্টেমেটিক যে মানে যে আন্দোলন, সেটির দিকে যেতে হবে। সেখানে আপনার যাতে কোনো কজ, সামনে কোনো প্রতিবন্ধকতা যাতে তৈরি না করে। এখন তো ধরেন আপনার মূল সমস্যা কি বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বেঁচে থাকা, তার অধিকার নিয়ে বেঁচে থাকা। কিন্তু এটা অনেকটা ফরজের মতো। এখন আপনার তো রোজা, পূজা, ঈদ দেখলে হবে না, আপনাকে এটাকে আগে ফোকাস করতে হবে। আপনি বেঁচে থাকলে তো উৎসব পালন করবেন, আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে আপনি উৎসবের তো আপনি শরীক হতে পারবেন না। তো সুতরাং বেঁচে থাকা যে মানুষের, এবং শুধু নিজে বেঁচে থাকা না, অন্য মানুষগুলো যাদের জীবন হারিয়েছে এবং যারা অপেক্ষা করছে যে এই বুঝি তাদের প্রিয়জন ফেরত আসবে, আর ফেরত যদি নাও আসে তারা অন্তত এই বিচারটুকু পাবে, তাদের প্রতি সলিডারিটি প্রকাশ করা, তাদের প্রতি সংহতি প্রকাশ করা, এটাও কিন্তু একটা আন্দোলনের অংশ। সুতরাং মূল কথা হচ্ছে বাংলাদেশের মানুষকেই, পলিটিক্যাল পার্টিকেই ড্রাইভিং সিটে থাকতে হবে এবং তার এই অধিকার আদায়ের সামনের সারিতে থেকে তার অধিকারটি আদায় করতে হবে। এটা কিন্তু ভিন দেশ থেকে কেউ এসে করে দিয়ে যাবে। তবে মুশফিক ভাই, ঘটনাটি জানেন তো, যে মানে ধরেন আওয়ামী লীগের যেই দুষ্ট পরিকল্পনা, ধরেন রানা দাশগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, তিনি বলছেন যে সরকার চাইলে পূজা মণ্ডপে হামলা হবে, সরকার না চাইলে হবে না। এবং অতীত আমরা দেখেছি যে বিএনপির উপর দোষারোপ করার জন্য এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক, সবগুলোর পেছনে আওয়ামী লীগ আছে। এবং সাম্প্রতিক সময় আমার চ্যানেলে হিন্দু মহাজোটের অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক তিনি বিষয়টি স্পষ্ট করেছেন, সে 2001-এর ঘটনা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। তো যার ফলে ধরেন বিএনপিকে আমার মনে হয় যে অনেক অনেক সতর্ক থাকতে হয়। যেমন পূজা চলাকালীন সময় বিএনপির আসলে কোনো কর্মসূচি তারা দেয় নাই, যে এই কর্মসূচিকে আড়াল করে হয়তো বিএনপির নামে স্লোগান দিয়ে যে হয়তো মণ্ডপে হামলা করে বসতে পারে। তো এই জায়গাগুলো একটু সতর্ক থাকা। ওইটা ঠিক আছে, আমি সেটা একটা মানে সাধারণ কথা বলছি, ওইটা তাদের অবস্থানটা ঠিকই আছে, এবং সরকার তো এগুলা করবে, এবং সরকার করলে যে সরকার করছে এটা আমরা করি নাই, এটা আবার প্রমাণ করার দরকার নেই। এখন সব ক্লিয়ার। ইভেন বাংলাদেশের যে শুধু ইন্টেলিজেন্স কাজ করছে তা না, সেখানে তো ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সও ইনভলভ। এবং সরকারের যেটা খুব ভালো হয়েছে সেটা হলো মানে মানুষের জন্য, যারা অধিকারের জন্য লড়ছেন, কারণ সবকিছু কিন্তু মানে একদম বিটুইন দ্য লাইন জানে যারা আমাদের অর্থনৈতিক অংশীদার অথবা গণতন্ত্রের অংশীদার। এখানে কিন্তু বলে বোঝাতে হয় না, তারা গভর্নমেন্টের পালস খুব ভালো রিড করে ফেলেছে, যে এই শাসক শ্রেণী তারা কিভাবে এইগুলি ডাইভার্ট করে, কিভাবে তারা উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপায়, এটা কিন্তু খুব ভালো করে জানে, তারা জেনে গেছে। এবং তারা হামলা করে কিভাবে, তারা বলে যে হামলা করেছে, এবং তারা নিজেরা বিরোধী দলের সভা সমাবেশে হামলা করে, কিন্তু তারা বলে যে হ্যামলেট করে হামলা করে, এবং তারা বিরোধী দলের উপর চাপায়। এটা কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, এগুলি বলে বোঝাতে হয় না। ইভেন ইনফরমেশন, আপনি দেখবেন যে ইনফরমেশনটি আপনি তারা সংগ্রহ তাদের কাছে আছে, হয়তো বিএনপির কোনো এক নেতা হয়তো এক সপ্তাহ পরে সেই ইনফরমেশন সরবরাহ করছেন, কিন্তু তাদের একদম মানে অন টাইম এবং রিয়েল টাইম আপডেট যেটাকে বলে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশ নিয়ে বসে আছে নাকি যুক্তরাষ্ট্র? না, বাংলাদেশ নিয়ে মোটেই বসে নাই, কারণ এটি বাংলাদেশের জন্য আলাদা উইঙ্গই আছে, বাংলাদেশের জন্য আলাদা একটা সাউথ এবং সেন্ট্রাল এশিয়াতে ব্যুরো যেটাকে বলা হয় স্টেট ডিপার্টমেন্টের, বাংলাদেশের জন্য নির্ধারিত কর্মকর্তা আছেন, এটাই তার কাজ, এটাই তাকে করতে হবে। এবং এটা একই সঙ্গে সব জায়গায় যাবে। আপনি ইমেল চেইনগুলো সাথে সাথে, এখানকার সিস্টেমগুলো এত সুন্দর যে ধরেন যদি আপনি একটা ডেস্ক অফিসারকে যদি আপনি মানে অন্য দেশের কথায়, যে কোনো দেশে কিন্তু টপ পর্যন্ত যায়, মানে তাদের নলেজে বিষয়গুলো থাকে। সুতরাং এখানে এবং ব্যালেন্স অফ পাওয়ার সেখানে খুব সুন্দর, যে যার যার কাজ শেষে করছে, এখানে কোনো বসি নাই, কোনো মানে ইন্টারফারেন্স নাই, যার যার কাজের জন্য সে নিজেই অ্যাকাউন্টেবল, লায়েবল। তো যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু আপনি যেটা বললেন, এবং আমার যেটা মনে হয় যে সাপোজ ধরেন ওই পিএইচডি গবেষণা যে একটা হাইপোথিসিস থাকে, এরপরে ক্রমাগত বিভিন্ন তথ্যপাত্র দিয়ে প্রমাণ করতে হয় যে এই হাইপোথিসিসটাই কারেক্ট না আমার গবেষণার জায়গাটা। আমার মনে হয় যে আমেরিকার কিছু সেট বিষয় আছে যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই সংক্রান্ত তাদের যে হাইপোথিসিস বা তাদের যে পরিকল্পনা, তাদের যে শিরোনাম,
এই শিরোনামের সপক্ষে তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। হয়তো বাংলাদেশের ক্ষেত্রে তাদের মুভটা অনেক সফট, অনেক স্লো, এটা যদি অনেকে মনে করেন। আপনি প্রায়োরিটির ক্ষেত্রে আপনি যদি ওবায়দুল কাদেরের কথাগুলো ধরেন, যেমন এই ওবায়দুল কাদের বলছে তলে তলে নেগোসিয়েশন হয়ে গেছে, আবার বলছে যুক্তরাষ্ট্র কে তার কথা শুনতে হবে, এটা বলছে। তো এরা কত কন্ট্রাডিক্টরি, এবং এরা যে কি বলবে এখন, তো তাদের কিছু কিছু জিনিস তো তাদের কাছে খুব ক্লিয়ার যে তাদের ডেস্টিনেশনটা কোথায়। তাদের স্বাভাবিকভাবে তাদের মাথা ঠিক থাকবার কথা নয়, কিন্তু এই মাথা ঠিক নাই যারা বলছে, যাদের মাথা ঠিক আছে তাদের যাতে এই মাথা ঠিক নেই তাদের কথা যাতে তারা বিভ্রান্ত না হয়, সে যেই হোক, সরকারি কর্মকর্তা হোক কিংবা সাধারণ মানুষ হোক। এবং আপনি তো জানেন যে ওবায়দুল কাদের বাংলাদেশের পক্ষে প্রথম পারমাণবিক হুমকি দিয়েছেন, তিনি ইউরেনিয়াম ঢেলে দিয়েছেন। এটা নিয়ে এটা শুনে মানে আমরা তো শেয়ার করেছি, যেহেতু ব্রিফিং হয়নি পাবলিকলি, আমার খুব জানবার ইচ্ছা ছিল, কিন্তু আপনি জানেন যে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং হচ্ছে না দীর্ঘদিন, তো দীর্ঘদিন না, প্রায় সপ্তাহের বেশি, যেহেতু এই ঘটনা আসার পরে পরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ব্রিফ করেছেন। এবং শুধু এটি নয়, তারা তো হুমকি দিচ্ছে, তারপরে মিসলিড করছে, মিসকোট করছে, যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের বক্তব্যকে মিসকোট করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এগুলো আছে, তো এগুলি ধরেন প্রাইভেটলি আমরা যখন জানাই, ইনফর্ম করি, তো বলে তাই নাকি, এরকম নাকি। তো এখন তো খুব ক্লিয়ার, কারণ এগুলোর সাপোর্টিং নিউজ এভিডেন্স থাকে, ডকুমেন্টস থাকে, ভিডিও থাকে, এগুলি বলাটা এবং পৌঁছানোটা খুব, তারা নিজেরাই দেখে, আমাদের পৌঁছাতে হয় না। ঢাকা এমবাসি এতগুলো কর্মকর্তা কাজ করছে, এটার জন্যই কাজ করছে, প্রেস এবং পাবলিক অ্যাফেয়ার্স। এবং মুশফিক ভাই, এই যে ইউরেনিয়াম থ্রেট দেওয়ার পরে ফেসবুকে একটা ট্রল হচ্ছে যে ওবায়দুল কাদের ইউরেনিয়াম সমৃদ্ধ চা খেয়ে ফেলেছেন, দেখেন কি করে। তো তো এটা যেটা হয়েছে, ওনার চায়ের কাপে কেউ ইউরেনিয়াম এক ফোঁটা দিয়ে দিছে। উনি না, আমি এই সব এই পলিটিক্যাল চিপ কথাবার্তার মধ্যে গিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। ফান আছে, পাবলিক ভালোই ট্রল করছে, বাট ট্রল করা বা এইসব ফানের থেকে মূল বিষয় হচ্ছে যে রাজপথে থাকা, অধিকার আদায়ের সংগ্রাম করা, যে এগুলো নিয়ে আপনি দেখবেন যে ফেসবুকে একটা ঘটনা ঘটলে যে পরিমাণ ট্রল হয়, যে পরিমাণ এটা কাউন্টার অ্যাটাক হয় বা লেখা হয়, এগুলোতে আসলে কিছু হয় না। স্বৈর শাসকদের, স্বৈর শাসকরা চায় যে সোশ্যাল মিডিয়ায় সবাই ব্যস্ত থাকুক, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকুক, তাদের মূল জায়গাটাই যেন কেউ আঘাত না করে। তো আমি যেটি বলছিলাম যে আপনি কি মনে করছেন না যে ভারত সফরে খুব বেশি ইতিবাচক কোনো ফল আওয়ামী লীগ পাবে? তারা যেভাবে ধর্ণা দিচ্ছে, আমি এটা মনে করি না। এই কারণে, প্রথমত হলো ভারত খুব বেশি এঙ্গেজ ছিল, আমরা সকলেই জানি 2014 সালের নির্বাচনে। তারা নিজেরাই এই নির্বাচনটা বলা চলে যে তারাই নির্বাচনটা করে দিয়েছে, তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে তারা খুব ওপেনলি এবং খুব নেকেডলি তারা ইনভলভ হয়েছে। 2018 সালে তারা করেছে, বাট তাদের খুব কম পরিশ্রম করতে হয়েছে, এবং তারা খুব বেশি এঙ্গেজ ওই অর্থে হয়নি যেভাবে 2014 সালে হয়েছিল। আর এবারের নির্বাচনে তারা, কারণ তারা দেখছে যে ভারতের নিজেদেরই অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। এবং শেখ হাসিনা যখন মানে বাংলাদেশ এই সমস্যার ভিতরে আরেকটা লাইবিলিটি তাদের মাথায় নেওয়ার তো দরকার নাই। যদি পপুলার হতো, কারণ তাহলে হয়তো তারা এটা চিন্তা করতো যে পপুলারিটির দোহাই দিয়ে তারা এটা করতে পারতো, কিন্তু সেটি তারা বুঝতে পারছে যে এখন, এবং তাদের যে পারপাস যেটি সার্ভ হওয়ার সেটিও হয়েছে। এবং এখন তারা যেটা হচ্ছে যে এই মানুষের উপরে একটা হলো অ্যান্টি ভারত সেন্টিমেন্ট বাংলাদেশে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, এটা ভারতের জন্য খুব ক্ষতিকারক। এবং এই কারণে আপনি দেখবেন সাবকন্টিনেন্টে অনেক দেশকে তাদেরকে হারাতে হয়েছে। তাদের শ্রীলঙ্কা তাদের কাছ থেকে চলে গিয়েছে, নেপাল তাদের সাথে নাই, সর্বশেষ মালদ্বীপ। আপনি দেখেন মালদ্বীপে যে ইলেকশনটি হলো, সেখানে কিন্তু কট্টর ভারত সমালোচক যিনি, তিনি বাংলাদেশের কি মুইজ্জি উনার নাম মোহাম্মদ, তো উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তো এই অবস্থার মধ্যে এগুলি কিন্তু ভারতকে ভাবাচ্ছে। ভারতের যে ইভেন ভারতের যারা সিভিল সোসাইটি বা যারা ওয়াশিংটন ভিত্তিক অনেকের সাথে কথাবার্তা হয় যে শেখ হাসিনাকে তারা এবার ফ্রি পাস দিবে না। ফ্রি পাস মানে ব্ল্যাঙ্ক চেক, যে ঠিক আছে তুমি যা করো সব আমরা দায়িত্ব নিব। আবার অন দি আদার হ্যান্ড শেখ হাসিনা কিন্তু আবার প্লেও করছে ভারতের সাথে, এদিকে আবার একবার চাইনিজদের সাথে ঘনিষ্ঠতা মাখামাখি, আবার তুমি না আসলে পরে আমি এদিকে চলে যাব। মানে সবকিছুর মূলে হচ্ছে যে এই যে এটা কোনো ফরেন পলিসি হইতে পারে না একটা দেশের, এটা হচ্ছে ক্ষমতায় থাকা, আমাকে ক্ষমতায় রাখতে হবে যে কোনো মূল্যে।
তো এই তো যে আমরা 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 একটি আভাস পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরো কোনো কঠোর পদক্ষেপ আসবে, নানা রকমের প্রচারণা দেখছি আমরা বিভিন্ন জায়গায়।